আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জনাব আনিস আলমগীর, আপনাদের সকলের খুব পরিচিত মুখ, সাংবাদিক, লেখক। জনাব আনিস আলমগীর, আমি শুরুতে আপনাকে একটা ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়, নানা বিষয়ে আপনি লেখেন, রাজনীতি, সমাজনীতি, নানা রকম বিষয়। রিসেন্টলি আপনার একটা পোস্ট দিয়ে আমি দেখলাম যে বেশ বিতর্ক পোস্ট, মানে আপনার তুলে নেওয়া পোস্ট, আপনি একটা পোস্ট দিয়েছিলেন, আবার সেটাকে উঠিয়ে নিয়েছেন। এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা। আমি আপনার মূল পোস্টটা দেখিনি, কিন্তু পরে তুলে নেওয়ার পর যে বিতর্ক, সেই বিতর্কটা আমি ফলো করেছি। একটু আচ্ছা, ছোট আমি করে আপনার ব্যাপারে মানুষের আগ্রহ আছে, আমি কি না জানতে না চাই না যে বিষয়টা পোস্টটা আমি ব্যাখ্যা কি? করি। এটা নয় শুধু, আমি আমার সোশ্যাল মিডিয়াকে যখন ইউজ করি, আমি খুব সচেতন ভাবে আমি যখন স্ট্যাটাস দিই, কখন আমি মিথ্যা তথ্য বা অসত্য তথ্য কিংবা এটা গুজব যাতে কোনোভাবে না যায়, এটাতে আমি খুবই সচেতন। আমি জীবনে কেউ বলতে পারবে না যে আমি কোনদিন কোনো আমার স্ট্যাটাসে গুজব ছড়িয়েছি। রিসেন্টলি দুইটা ঘটনা ঘটেছে, দুইটাই পত্রিকায় নিউজ এসেছিল। রিসেন্টলি মানে একটা 2-3 মাস আগের একটা ঘটনা, পত্রিকায় একটা নিউজ এসেছিল। ওই পত্রিকা নিউজটা দিয়ে আমি ইয়ে করেছিলাম, ওটা ছিল কি বার্তা জানি, একটা পত্রিকা। সঙ্গে সঙ্গে আমাকে বললো যে কথাটা ঠিক না, এটা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইয়ে করা হয়েছে, এটা মজা করা হয়েছে। তো ট্রাম্পকে নিয়ে একটা মজা স্টোরি ছিল, সেটা আমি সঙ্গে সঙ্গে ইয়ে করে দিয়েছি, হাইড করে দিয়েছি। ডিলিট আমি করি না, আমি হাইড করি, হাইড করে দিয়েছি। এইটা নিয়ে এই যে রাজাকারদের, আমাদের রাজাকারদেরই বলবো এটা, যে একটা ইয়ে আছে আপনার ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে, একটা দা ডিসেন্ট আর একটা হচ্ছে রিউমার স্ক্যানার। এই দুইটা আমাদের এই যে স্বাধীনতা বিরোধী চক্র কি করছে না করছে, তাদের বিরুদ্ধে কেউ যখন কিছু বলে, সেটাকে ফ্যাক্ট চেক করার জন্য সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে চলে আসে। হ্যাঁ, কদরউদ্দিন নামে এক এক ব্যক্তি এটা চালায়, যে যে আবার ওই ডাস্টবিন শফিকের ঘেটু পুত্র হিসাবে মানে সোসাইটিতে পরিচিত। সে এটা নিয়ে রিপোর্ট করে দিল, হাইড করলেন আনিস আলমগীর, এবং আমাকে নিয়ে বাজে বাজে কথা উপমা দিয়ে দিয়ে। হ্যাঁ, আমি ওর বিস্তারিত আর কিছু যাই যে না, হাইড করবো না কেন? একটা তথ্য যদি ভুল হয়, একটা ফান স্টোরি ছিল, আমি এটা ফান স্টোরি না, এটা বাংলাদেশের একটা নিউজ পেপার এটাকে ইয়ে করেছে, রিপোর্ট করেছে। তো সেটা যদি ভুল হয়, আমার কি উচিত সেটা দিয়ে দেওয়া, যে ওই নিউজ পেপার করেছে বলে আমি আমার ওয়াল থেকে সেটা আমি প্রচার করতে থাকবো? তা তো না। আমি উইদিন 5 মিনিটস এটা ফেলে দিয়েছি, এটা এটা 5 মিনিটসে ফেলে দিলেন উনি। তারপর আরেকটা 2 দিন আগে একটা ঘটনা ঘটলো, যে লন্ডনে হাসনাতের যে সভা, সেখানে এক ব্যক্তি ছিলেন, তার চেহারা ইয়ের সঙ্গে মিলে, আপনার চৌধুরী মঈনুদ্দিন, যেটা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং এখন পলাতক, এবং অভিযুক্ত মানে কি, হতে দণ্ডিত, মৃত্যুদণ্ড প্রাপ্ত সেই লোক। এবং এটা কে কে প্রচার করলো সেটা বললো জুলকার নাইন শাহের। সে লন্ডনেই থাকে, সে একটা, সে সবসময় এমন সব তথ্য দেয় যেটা নতুন মানে চিন্তার খোরাক যোগায় অনেকের। আমি আমি নিজেই তার প্যানেলিস্টে আছি, আপনিও দেখেন তার স্টোরি। জি। তার স্টোরি ঢাকার পত্রিকায় লিড স্টোরি হয়েছে, এমনও আছে। তো আমি তার ইয়েটা দেখে, এটা কালের কণ্ঠ এটা নিয়ে আবার নিউজ করলো। তো আমি লিখলাম যে যাহা জামাত তাহাই এনসিপি, 2 লাইনের আমি একটা স্ট্যাটাস দিলাম, যে ওই ভদ্রলোক এখানে ছিলেন। ও, তো পরে আমাকে লন্ডন থেকে একজন ফোন করলো, জানিস ভাই এটা ও, এই লোক আরেক লোক। আমি সঙ্গে সঙ্গে এটা হাইড করে দিয়েছি। এটা কি নিউজ করলো? আনিস আলমগীর তার ইয়ে হাইড করে দেবো? শত শত লোক তো তার তার স্টোরি কিল করে দিচ্ছে, আমি হাইড করলাম বা কিল করলাম, এটা কেন নিউজ হবে? আর তোমাদের তাহলে উদ্দেশ্য কি? এই 15 দিন 17 দিনদের উদ্দেশ্য কি? এরা কি সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানো, না অপতথ্য ছড়াচ্ছে সেটা বন্ধ করলে সেটা, সে তার বিরুদ্ধে লেখা? আমি যে অপতথ্য ছড়ানো বন্ধ করছি, যে এটা একটা ভুল নিউজ, এটা কেন যাবে? এটা কালের কণ্ঠ করেছে। এখন কথা হচ্ছে, আমার সোর্স যদি ভুল তথ্য দেয়, আমি সোর্স দিয়েছে তাই আমি রেখে দেবো, তো এটা তো হতে পারে না। সোর্স ভুল হইতে পারে, সোর্স ভুল করছে, আমিও কেন ভুল করব? আমি তো করবো না। আমি নিজে কোনোদিন ভুল করছি কিনা, কোনোদিন আমি অপতথ্য ছড়াইছি কিনা সেটা দেখাও। যে আপনি অমুক দিন এই তথ্য লিখেছেন, আমার যেটুকু আমাকে আক্রমণ করে সেটা হচ্ছে আমার মতামত নিয়ে। আপনি এই মতামত দিয়েছেন, আমি এই মতামত দিয়েছি, সেটা আমার মতামত দিয়েছি। আমার মতামত ফলে নাই সেটা দেখা, মতামত আমি দেবই।
আমার তথ্য অসত্য ছিল সেটা দেখাও। এটাই তো ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন গুলোর দায়িত্ব। কি এটা হচ্ছে এগুলা করা, কিন্তু এগুলা বিশেষ গোষ্ঠীর পালিত কুত্তা হিসাবে এগুলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান খুলছে এবং এগুলা করছে। এটা কিন্তু আরেক ধরনের সন্ত্রাস, মানে মিডিয়া জগতে তুমি একটা জাজমেন্ট দিতে আসছো, তুমি নিজেই আরেক মানে বায়াস। এগুলো তো আমি তো মনে করি যে এগুলো আরো আরো ছড়ানো দরকার। যেমন বাংলা, ইন্ডিয়াতে অল্টার নিউজ যেটা আছে, খুবই জনপ্রিয় একটা প্রতিষ্ঠান, সেটাকেও বিজেপিরা খুব অ্যাটাক করে তার লোকদেরকে। তো এই এই ধরনের সংগঠনগুলো আমাদের আরো বাড়ানো উচিত, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। কারণ বাংলাদেশের মিডিয়া জগতে, সোশ্যাল মিডিয়া এত ভুয়া নিউজে ভর্তি। সবচেয়ে বড় মজার কথা হচ্ছে, আমার বিরুদ্ধে শত শত কার্ড ভুয়া উদ্ধৃতি দিয়ে দিয়ে ছাপা হয়, মানে ছড়িয়ে দেয় এই রাজাকার গোষ্ঠী। এই এগুলা কোনোদিন এইটা লিখলো না যে এটা আনিস আলমগীরের উক্তি না। আমার আমার নাম দিয়ে যেগুলো হয় সেটা সেটা কোনো ইয়ে নাই। কিন্তু ওই রাজাকার গোষ্ঠীর সাংবাদিক যারা আছে বা আপনার তাদের মহান নেতা যারা আছে, তাদের কিছু, তাদের বিরুদ্ধে কিছু গেলে সঙ্গে সঙ্গে এটা ফ্যাক্ট চেকিং নিয়ে হাজির হয়। তার মানে বোঝা যায় যে এরা একটা গোষ্ঠীর পালিত কুত্তা হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং এগুলো এইভাবে প্রচার করে। এরকম দুইটা অর্গানাইজেশন আমাকে নিয়ে কাট করেছিল, আমি সেটাতে ক্ষিপ্ত হলাম যে তোরা আসলে কি চাস, যে তোরা কি আসলে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়াক এটা চাস, নাকি মিথ্যা তথ্য প্রিভেন্ট হোক সেটা চাস? দিস ইজ দ্য থিং, আর অন্য কিছু না। এবং আমি এগুলো বলেই যাব। জি। আমরা একটু মানে আপনার একটা জাতীয় পর্যায়ে একটা ঘটনায় আসি, যে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত উনি একটা কথা বলেছেন যে পাকিস্তান ও বাংলাদেশে নাকি হামাসের তৎপরতা আছে। তো আমাদের পররাষ্ট্র নীতি তো আমরা দেখছি না রকম, তারা নতুন পররাষ্ট্রমন্ত্রী খুবই ক্যারিসমেটিক। তো এই অবস্থায় এই ধরনের একটা তথ্যর ব্যাপারে আমাদের মূল্যায়ন, আমাদের প্রতিক্রিয়া কি হতে পারে, কি দেখছেন? আমি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখিনি। আপনি যেটা উদ্ধৃতি দিচ্ছেন সেটা হচ্ছে যে এনডিটিভির সঙ্গে ভারতে নিযুক্ত ইসরায়েলের যে অ্যাম্বাসেডর, উনি একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে উনি বলেছেন যে বাংলাদেশে এবং পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে। বাংলাদেশকে স্পষ্ট করে বলেছেন যে তারা যখন হামাস যখন ইসরায়েলে আক্রমণ করেছিল, ওই বহু আগে, আপনি নিশ্চয় মনে আছে যে এই কনসার্টে আক্রমণ করেছিল যেটা, তখন থেকে নাকি বাংলাদেশে হামাসের তৎপরতা বেড়ে গেছে এবং তারা পর্যবেক্ষণ করছে। তো এই তথ্য কতটা সত্য মিথ্যা আমি জানি না। আমার আইডিয়াটা, বাংলাদেশে জঙ্গি কার্যক্রম নিয়ে আমার আইডিয়া খুবই কম। আমি মৌলবাদীদের তৎপরতা নিয়ে কথা বলি, কিন্তু জঙ্গি কার্যক্রম নিয়ে আমার কোনো ইয়ে নাই, মানে স্টাডি নাই ওইভাবে। তো আমি জঙ্গি কার্যক্রমে যেহেতু স্টাডি নাই, এটা নিয়ে মন্তব্য করা খুবই কঠিন ব্যাপার। এটা যদি হামাসের বিরুদ্ধে বলি, এক গোষ্ঠী আছে বলবে যে সে ইসরায়েলের পক্ষ নিয়েছে। আবার ইসরায়েলের কতগুলো দালাল আছে এখানে, তারা আবার রিপোর্ট করবে এ হচ্ছে মৌলবাদীদের সাথে ওই আতাত করেছে আনিস আলমগীর। সে তো মিডল ইস্ট নিয়ে এমনিতে বেশি মানে মনোযোগ দিয়ে থাকে, মিডল ইস্টের রিপোর্ট করে, মিডল ইস্টের যুদ্ধ কাভার করতে গেছে। এইগুলো আবার কতগুলো তৎপরতা তৈরি করবে। কিন্তু সরকারকে আমি মনে করি যে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। এটা এক ধরনের বড় ধরনের সিগন্যাল যে বাংলাদেশের উপর তাদের দৃষ্টি রাখা। কারণ ইরাক, আমেরিকা বা ইরাক ইসরায়েলের যুদ্ধ যখন শেষ হয়ে গেল বা চুক্তিতে তারা চলে এসেছে, উপনীত হয়েছে এই ঠান্ডা অবস্থায়, তাহলে তাদের টার্গেট এটা যদি শেষ হয়ে যায়, এবার টার্গেট কোন দিকে? আজকে আমি আবার একটা পত্রিকা রিপোর্ট দেখলাম যে বঙ্গোপসাগরে আবার ইয়ে এটা কি বলে ডুবোজাহাজ নিয়োজিত করছে পাকিস্তান। হ্যাঁ, তো এই যে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আমেরিকা, চীন, মায়ানমার, বাংলাদেশ এই নিয়ে আরেকটা গোলযোগ কিন্তু ওয়েট করছে, রোহিঙ্গা কার্যক্রম সবগুলো নিয়ে। তো বাংলাদেশ যদি এদেরকে এই বিষয়ে সতর্ক না হয়, তাহলে একটা না একটা ব্লেম আবার আসতে পারে। যেহেতু ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা কিভাবে তাদেরকে এটা কানেক্ট করবে, বা তাদের তাদের কনসার্ন যদি থেকেও থাকে সেটাকেও মূল্যায়ন করা, যে তারা বলছে তো সত্য কি মিথ্যা সেটাও দেখা। তাহলে মনে হয় যে আমরা সেফ থাকতে পারি, আমরা বিতর্কে জড়াতে পারলাম না। এবং হামাস বা অন্যান্য গোষ্ঠীর যে তৎপরতা বাংলাদেশে থাকবে কেন? এখানে হামাসের কি কার্যক্রম হওয়ার মতো কি আছে এখানে? জি। আহ, আমাদের গত এক বছরে আমাদের দেশ, আমরা জানি আমাদের ধনাঢ্য ব্যক্তিরা সুইস ব্যাংকে টাকা রাখেন বলে আমরা বিভিন্ন সময় শুনছি।
হুম। এবং ওখান থেকে হিসাবও আমরা পাই। এবং হুম। সর্বশেষ একটা হিসাব পেলাম যে গত 1 বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে 41%। হ্যাঁ। প্রায় ডাবল, প্রায় দেড়গুণ হয়ে গেছে আগে যা ছিল। হ্যাঁ। গত 1 বছরে বেড়েছে মানেটা কি? তার মানে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলটার কথা বলা হচ্ছে। তাহলে এই সময়ে এত টাকা ওখানে কিভাবে দিল? আগে তো নয় আমরা আওয়ামী লীগারদের দোষ দিতাম। হ্যাঁ। এখন এই তথ্যটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আর এটা তো আনইউজুয়াল একটু। সহিলোক ইউনূস এসেছিল আমাদের শাসন করার জন্য, তার আমলে যদি 41% বেড়ে যায় তাহলে তো এটা উদ্বিগ্ন হওয়ার বিষয়। যখন প্রধানমন্ত্রী ভেরি রিসেন্টলি সিলেট অঞ্চলে গিয়ে বললেন যে বাংলাদেশ থেকে টাকা পাচার বন্ধ করতে হবে এবং জিরো টলারেন্স এই ব্যাপারে, তো সেই জায়গায় যদি বাংলাদেশ থেকে এভাবে টাকা চলে যায় তাহলে তো সরকারের অবশ্যই নজর দেওয়া দরকার। এবং সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে 2025 সালের যে ব্যক্তি প্রতিষ্ঠানের নামে থাকা অর্থ যেটা ছিল সেটা 41% বেড়ে যাওয়া, এটা তো মানে বাংলাদেশের অর্থনীতি নিয়েও টানাটানির অবস্থা। যদিও টাকার অঙ্কে যদি হিসাব করি এমন কিছু না, কিন্তু বাংলাদেশ থেকে এভাবে টাকা যাওয়া, এটা প্রমাণ করে যে গোপনে মানুষ যে টাকা পাচার করছে এবং গোপনে যে বাংলাদেশের অর্থ বাইরে চলে যাচ্ছে, সেটা তো প্রতিরোধ করতে হবে। এবং এটা বাংলাদেশি টাকায় প্রায় 12,600 12,700 আর 60 কোটি টাকা। এটা কিন্তু কম হিসাবে করলে একেবারে কম না, আবার ইগনোর করলে ইগনোর করা যায়। কিন্তু ইগনোর করব কোন জায়গায়? আমরা হচ্ছে অর্থটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে এভাবে টাকা চলে যাচ্ছে, সেটা হচ্ছে বিষয়। সেই বিষয়ে আমার মনে হয় দৃষ্টি দেওয়া উচিত। এবং সরকারের আরো একটা দৃষ্টি দেওয়া উচিত যে ওই আমলে কারা কারা টাকার পাহাড় হয়ে গেছিল। যে আওয়ামী লীগ আমলে তো হয়েছিল, আওয়ামী লীগের পরে যে যে টাকার পাহাড় কারা গড়ে তুলেছিল এবং কি পদ্ধতিতে গড়েছিল, এগুলো বলেও আমি কি লাভ? আমি তো জানি না, কারণ ইনুস যত এই বাটপারটার বিরুদ্ধেই তো সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। তো বাটপারের সহযোগীদের বিরুদ্ধে নিবে সেটা তো আমরা বিশ্বাস করি না। তো তারপরও বলার আছে, তো বলতে হয় যে সরকার এগুলা যদি তৎপর হওয়া উচিত, কারণ তারা কিভাবে এক একজন মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, সেগুলোতে দৃষ্টি আসা উচিত। জি, আমি একটা আহ, রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করে আজকে আলোচনা শেষ করতে চাই। সেটা হুম। হলো যে গত কয়েকদিন ধরে দেশের সরকারের ক্যাবিনেটের একজন প্রতিমন্ত্রী মিস্টার মীর হুম। সাহেব, তাকে নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। এবং হ্যাঁ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একটা জনসভায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলেছেন যে তিনি নাকি সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। এবং ওনার এলাকায়, ওনার যে নির্বাচনী এলাকা, সেখানে নতুন গঠিত 4টা ইউনিয়ন পরিষদের নামকরণ পর্যন্ত ওনার সন্তান অথবা ওনার পরিবারের লোক অথবা ওনার বাড়ির নাম। এটা নিয়ে উনি নানা ধরনের ব্যাখ্যা দিয়েছেন। আরো আগে থেকে বিতর্ক হচ্ছিল। সবশেষ যেটা দেখলাম আজকে, যে এই যে সংসদীয় কমিটি যেগুলো আছে সেগুলোতে সাধারণত কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীরা থাকেন না, কিন্তু অর্থ বিষয়ক যে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত যে সংসদীয় কমিটি, সেখানেও এই প্রতিমন্ত্রী আছেন। তো এই সবগুলি কি আমরা মানে আসলে আগামী রাজনীতিতে অথবা এই সরকারের পারফরমেন্স কি আমরা দেখছি? এই সরকারের পারফরমেন্সের দিক থেকে আমি মনে করি যে প্রথম যদি কোনো বিতর্ক এবং আহ বিব্রতকর পরিস্থিতি ঘটনা ঘটে, আমি বললাম যে শাহ আলম কাণ্ডটাই ঘটেছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী স্বয়ং তার মায়ের নামে প্রতিষ্ঠান করতে আপত্তি করেছিলেন। তো যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার পরিবারের সদস্যদের বলবো না, যে বাংলাদেশের একজন এত জনপ্রিয় নেত্রীর নামে আপনার প্রতিষ্ঠান করতে আপত্তি করেছেন, সেখানে এই শাহ আলম সাহেব নিজের দুই ছেলের নামে দুইটা, বাড়ির নামে তাদের আরেকটা ইউনিয়ন করা, আরেকটা শুনতেছি স্বর্ণগ্রাম বলে আরেকটা ছিল, সেটা তার ভাইয়ের মেয়ের নাম স্বর্ণ। এগুলো সব কি কাকতালীয়? একটা দুইটা হতে পারে কাকতালীয়, সবগুলো কি কাকতালীয় হয়ে যায়? কিভাবে কাকতালীয় হয়? এটা একটা বেহায়াপনা। যে নিজের নিজের থাকলে, পাওয়ার থাকলে যে মানুষ কি করে, মানে সেটারই একটা নমুনা। কারণ এর আগে দেখেন শেখ হাসিনার আমলে বারবার হয়েছে, এটা সমালোচনা হয়েছে, উনি তার আত্মীয় স্বজন, মা বাবার নামে এত প্রতিষ্ঠান করেছেন, সেগুলো কয়েকশো,
এগুলো এগুলো নিয়ে সমালোচনা হয়েছে, এবং সমালোচনাটা এত তীব্র হয়েছে যে এই সরকার আবার, না, ইউনূস সরকার আবার সবগুলো মুছে দিয়েছে। এটা আরেকটা অকাম করেছে যে তাদের নামে কিছুই থাকতে পারবে না। মানে প্রতিহিংসা কোন পর্যায়ে গেলে ইউনূসের মতো বাটপার এগুলো করে, যে বঙ্গবন্ধুর নামে ইভেন বঙ্গবন্ধু এভিনিউ সেটা থাকবে না, কার নামে থাকবে? আবরারের নামে। সে এরকম অসভ্যতা ইউনূস যেগুলো করে গেছে সেটা দৃষ্টান্ত রয়ে গেছে, যে এখন যদি এই ভদ্রলোক এগুলা করে, এগুলা যে থাকবে তার কোনো নিশানা আছে? তাও তো নাই। কিন্তু কথা হচ্ছে উনি ক্ষমতা পেলে এগুলো করবেন কেন? এবং আমি আজকে দেখলাম একটা সোশ্যাল মিডিয়া আরেকজনের স্ট্যাটাসে দেখলাম, উনি একটা স্কুলের নাম করেছেন নিজের নামে। হ্যাঁ, এটাতে শুধু উনি ইয়ে করেছেন তা না, নিজের নামেও একটা করেছেন। এই যে স্কুলের নামটা হচ্ছে, আমি আপনাকে একটু শুনাই ইয়েটা, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়ার এটা। এবং সেটার নতুন নামকরণ করা হয়েছে শিবগঞ্জ মি শাহে আলম পাইলট বালিকা বিদ্যালয়। উনি নিজের নামে করেছেন। তো এটা, এবং এটা স্মারক নাম্বারও দিয়েছে, যে কত নাম্বারের কোন দিন করেছেন, কোন স্মারকের এটা আছে। কতটুকু সত্য আমি জানি না, কিন্তু পত্রিকায় রিপোর্ট হয় না, একজন ব্যক্তি নিজের স্ট্যাটাসে দিয়েছেন। তো এগুলা যদি চলতে থাকে তাহলে তো সরকারের বদনাম হবেই। এবং এই বদনামের জন্য আমি আজকে ডেইলি স্টারে যে একটা স্টোরি দেখলাম, এটা নিয়ে লিখেছে যে 3জন মন্ত্রী বিব্রত হয়েছেন, তারপরে আহ, দুইজন প্রতিমন্ত্রী বিব্রত হয়েছেন, কয়েকজন 13জন সংসদ সদস্য বিব্রত হয়েছেন। এটা তারা তাদের সাথে কথা বলেছেন, এবং তারা বলেছে যে এইভাবে হতে পারে না, এটা মিরাকল কিভাবে হয়। এবং তারা জানান যে আহ, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই প্রধানমন্ত্রীর সঙ্গে, সেটারই হয়তো ফায়দা লুটতেছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এবং 3জন মন্ত্রী বলছেন যে এই বিতর্ক উপেক্ষা করা এখন সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটি মন্ত্রিসভার ভিতরে উদ্বেগ সৃষ্টি করেছে। যে চট্টগ্রামের একজন মন্ত্রী নাম প্রকাশ করার সাথে বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী যেখানে নিজের মায়ের নামেও কোনো প্রতিষ্ঠানের নামকরণ করতে চান না, সেখানে ব্যক্তিগত সংশ্লিষ্টতা রয়েছে এমন বিষয়ে মন্ত্রীর বেশি সাবধান থাকা উচিত। এবং সংসদে বিদ্রুপের সুরে কথা না বলে শাহ আলমের উচিত ছিল বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা দেওয়া। তো এই যে আমি যেটা আগে বলেছিলাম যে উনি নিজেও তো চান না, এটা মন্ত্রীও বলতেছে, আমার উনার প্রধানমন্ত্রী নিজে যেটা চান না সেটা এখানে করতেছে। তো আমার মনে হয় যে সরকারে যারা থাকে তাদের সতর্ক থাকা উচিত, এমন সব কর্মকাণ্ড করা উচিত না যেটা দিয়ে সরকারকে ডুবানো যায়। এখন কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটলো দিল্লিতে যাওয়া নিয়ে। এই যাওয়ার দিল্লি অপমান করেছে, কিন্তু আমরা নিজেরা কেন সতর্ক হই নাই যে যাওয়ার ক্ষেত্রে? আমরা কেন লাল পাসপোর্ট নিয়ে যাই নাই? আমরা কেন সার্ক স্টিকার নিয়ে যাচ্ছি? আমরা কেন যে ধরনের একটা অনুষ্ঠান যেখানে মন্ত্রী মন্ত্রী যাওয়ার কথা না, উপদেষ্টা যাওয়ার কথা না, এটা অফিসিয়াল পর্যায়ের অনুষ্ঠান, সেখানে কেন আমাদের এত বড় ব্যক্তি চলে যাচ্ছেন? সবচেয়ে বড় কথা যে শেখ হাসিনার পররাষ্ট্র নীতিকে নত জানু বলে যারা মানে গলা ফাটিয়ে ফেলেছে। তো এই ঘটনায় কি হয়েছে? এই ঘটনা এখনো পর্যন্ত ভারত কি ব্যাখ্যা দিয়েছে যে কেন জাহিদুর রহমানকে তারা ভিতরে ঢুকতে দেয় না? আমি কোথাও পাইনি, আপনি পেয়েছেন? না, 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 পাইনি। তার মানে কি দাঁড়ায়, আপনি কতটা নত জানু? আপনার আপনার একটা মন্ত্রী, প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তিকে ভারত ঢুকতে দেয় নাই, সেটার কোনো ব্যাখ্যা ভারত দিচ্ছে না। তো আমার মনে হয় যে আমাদের ক্ষমতায় যারা যায় তাদের এই সমস্ত সতর্কতাগুলো, ছোট ছোট ভুল পদক্ষেপগুলোর কারণে সরকারের বদনাম হয়। শাহ আলম যেমন করেছেন, ডক্টর আচ্ছা, জাহিদের এখানে ঘটনা যেরকম হচ্ছে। এখানে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হলো, আপনি কি জানেন উনি তো একটা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, সেখানে ওনার প্রতিনিধি দলে আরো 2জন সদস্য ছিলেন। তারা হ্যাঁ। আগে বেরিয়ে গিয়েছিলেন, উনি পরে আর যান। তো উনি যে হুম। ব্যাক করলেন, যারা ভেতরে চলে যেত তারা কি অনুষ্ঠানটা শেষ করে এসেছেন, নাকি তারা অনুষ্ঠানে অংশ নেননি, এটা জানেন কিছু? আমি যতদূর জানি তারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তারা তো অফিসার পর্যায়ে, চুনুপুটি ধরেন আপনি, এটা তো অনুষ্ঠানটা ছিল এরকম। উনি উনার এই প্রোফাইলের লোক তো ওখানে যায়ও না, উনি গেছেন, ওরা চলে গেছে। তো সরকার যদি ডিসিশন নিয়ে থাকে যে আমরা অনুষ্ঠানে বর্জন করব, তাহলে হয়তো ওনারা চলে আসতেন। সরকার তো সেই পর্যায়ে যায় নাই। আমার মনে হয় যে সরকার এটাকে অত গুরুত্ব দিতে চান না, যে এই এরকম একটা হোস্টাইল সিচুয়েশন এখন তৈরি হোক ভারতের সাথে, যেখানে ইউনুস এই বাংলাদেশ ভারত রিলেশনটাকে মানে একটা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছিল, জিহাদি জোশ তৈরি করেছিল, নানা অপতৎপরতা অপপ্রচার করে সম্পর্কটা তাকে তিক্ত করে দিয়ে গেছে। সে জায়গায়
আমাদের সাথে প্রতিবেশীর সম্পর্ক উন্নয়ন হওয়া জরুরি। আমি মনে করি যে সরকার যেভাবে এগোচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু নতজানুর যে বিষয়টা যেটা বললাম, যে নতজানু জিনিসটা এখনো রয়ে গেছে। আমরা এখনো নতজানুই আছি, নতবা তারা ব্যাখ্যা দিত, এটা ব্যাখ্যা দিতে বাধ্য হতো। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর, আপনার প্রতি কৃতজ্ঞতা। আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে জনাব আনিস আলমগীরের ব্যাখ্যা। আগামী সপ্তাহে আবার ওনার সঙ্গে মিলিত হবে এই প্রত্যাশায় থাকছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।